আসসালামু আলাইকুম। বিবিএ অনার্স চতুর্থ বর্ষ মার্কেটিং বিভাগের ছাত্রছাত্রীরা, আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। তোমাদের সাথে আছি আমি, নাজমুন ম্যাডাম। আজকে আমরা পড়ব ভোক্তা আচরণ বিষয়টির অধ্যায় 1, ভোক্তা আচরণ পরিচিতি। আজকের আলোচ্য বিষয়বস্তু: মডেল কি, মডেল ব্যবহারের প্রয়োজনীয়তা, মডেল উন্নয়নের পদ্ধতিসমূহ। প্রথমে আসছে মডেল কি। সম্ভাব্য অনুমানের ভিত্তিতে যে প্রক্রিয়ায় কোনো বাস্তব অবস্থার সংকীর্ণ অংশের কার্যাবলী বর্ণনা করা হয় তাকে মডেল বলে। এটা হচ্ছে একটা সংজ্ঞা আকারে আমি দিয়েছি এখানে, যেটা যদি ক নাম্বারের ক বিভাগের জন্য আসে তোমাদের অতি সংক্ষিপ্ত, এই সংজ্ঞাটা আসতে পারে। তবে এটা বড় প্রশ্নের সাথে অংশ হিসেবেও আসতে পারে। আমরা জানি যে সংগঠনে বিভিন্ন ধরনের শ্রমিক কর্মীরা কাজ করে, তাই সংগঠনে নিয়োজিত কর্মীদের আচরণ বিশ্লেষণের প্রয়োজন হয়। এক্ষেত্রে আচরণ বিশ্লেষণের বহুমুখী প্রক্রিয়া ব্যবহার করা যেতে পারে। সুতরাং সংগঠনে নিয়োজিত কর্মীদের বিশ্লেষণের বহুমুখী প্রক্রিয়াকে মডেল বলে। এবং এখানে আরও একটি কথা আমাদের মনে রাখতে হবে যে সাধারণত মডেল তত্ত্বের চেয়ে অধিকতর নিয়ন্ত্রিত, অনমনীয় এবং আনুষ্ঠানিক হয়ে থাকে। তবে সর্বনিম্ন সম্ভাব্য অনুমানের ভিত্তিতে মডেল কোনো বাস্তব অবস্থার তুলনামূলক সংকীর্ণ অংশের কার্যাবলী বর্ণনা করে। তার মানে আমরা বলতে পারি যে মডেলটাকে দেখলে মডেল থেকে বাস্তব অবস্থা সম্পর্কে একটা ধারণা করা যায়। হতে পারে সে সংকীর্ণ, কিন্তু একটা ধারণা করা যায়। এবং এ কারণেই মডেল আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ। তো এরপর আমাদের টপিক হচ্ছে মডেল ব্যবহারের প্রয়োজনীয়তা। সাধারণত মডেল কোনো সমস্যা যুক্তিসঙ্গতভাবে উপস্থাপন করে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। তাছাড়া মডেলে বড় বিষয়কে ক্ষুদ্রাকারে বা ছোট করে উপস্থাপন করে বিষয়ের সাথে সংশ্লিষ্ট সমস্যার গাণিতিক ব্যাখ্যা প্রদান করা হয়। এছাড়াও উদাহরণ সৃষ্টি, পরিসংখ্যানিক উপাত্ত, পরিবেশ, কার্যপ্রবাহ প্রদর্শন এবং ব্যবসায় নীতি মডেলে ব্যবহার করা হয়। এতে প্রতিষ্ঠানের পক্ষে জটিল ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সহজে গ্রহণ করা সম্ভবপর হয়। তাই স্পষ্টত বলা যায়, কার্য গবেষণার হাতিয়ার হিসেবে মডেলের প্রয়োজনীয়তা অপরিসীম। তো প্রথমেই আসছে প্রেষণা দান। প্রতিষ্ঠানে অনেক কর্মচারী একসাথে কাজ করে, কিন্তু তাদের স্বতঃস্ফূর্ত কার্য সম্পাদনের উপর প্রতিষ্ঠানের সফলতা নির্ভর করে। এক্ষেত্রে মডেলে প্রদর্শিত পদ্ধতি ব্যবহার করে কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে কাজ করে। এতে প্রতিষ্ঠান সহজে লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়। এই কথাটা কিন্তু আমাদের সবসময় মনে রাখতে হবে যে প্রতিষ্ঠানে অনেক কর্মচারী কাজ করে, যা প্রতিষ্ঠানের কর্মীদেরকে রাখাই হয় হচ্ছে কাজ করার জন্য। কিন্তু সব কর্মী কি স্বতঃস্ফূর্তভাবে বা মন থেকে নিজের মতো করে কাজ করে না। কোনো কর্মীকে নিজের মন দিয়ে কাজ করার জন্য স্বতঃস্ফূর্তভাবে প্রতিষ্ঠানকে আপনভাবে কাজ করানোর জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে প্রেষণা। তো মডেল ব্যবহার করে আমরা এই লক্ষ্যে কিন্তু পৌঁছতে পারি। এরপর আসছে বাস্তব ধারণা লাভ। মডেল হতে ভবিষ্যৎ ঘটনার বাস্তব অবস্থা সম্পর্কে ধারণা লাভ করা যায়। অতঃপর
এ ধারণার আলোকে কর্মীরা কাজ করে। এতে সফলতার সাথে যে কোনো সমস্যা সমাধান করা সম্ভবপর হয়। তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে মডেল থেকে ভবিষ্যৎ ঘটনার একটা বাস্তব অবস্থা কি করা যায়, দেখা যায়, বাস্তব অবস্থা সম্পর্কে একটি ধারণা পাওয়া যায়। তো এই ধারণার ভিত্তিতেই কর্মীরা কাজ করে, এবং যেহেতু একটা বাস্তব ধারণার ভিত্তিতে তাহলে কর্মীরা কাজ করে, সেক্ষেত্রে সফলতার সাথে যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব হয়। এরপর আসছে পরিসাংখ্যিক উপাত্ত সম্বন্ধে ধারণা লাভ। সাধারণত পরিসংখ্যানিক তথ্য উপাত্ত ব্যবহার করে প্রতিষ্ঠান সমস্যা সমাধানের চেষ্টা করে। এক্ষেত্রে মডেলে বিভিন্ন ধরনের পরিসংখ্যানিক উপাত্ত পরিবেশন করা হয়। এমতাবস্থায় মডেলে পরিবেশিত পরিসংখ্যানিক উপাত্ত ব্যবহার করে ব্যবসায় কার্য সম্পাদন করা হয়। এতে যে কোনো সমস্যা সহজে সমাধান করা সম্ভবপর হয়। এরপর আসছে ব্যবসায়িক ঘটনা বিশ্লেষণ। ব্যবসায় ব্যবস্থাপনাকে অনেক সময় জটিল পরিস্থিতির সম্মুখীন হতে হয়। এতে সহজে সমস্যা সমাধান করা সম্ভবপর হয় না। এই অবস্থায় মডেলে প্রদর্শিত বিভিন্ন তথ্য ব্যবহার করে ব্যবসায়ের সাথে সম্পর্কিত ঘটনা বিশ্লেষণ করা হয়। এতে সহজে যে কোনো জটিল পরিস্থিতি মোকাবেলা করা সম্ভবপর হয়। তাহলে এই ব্যবসায়িক ঘটনাটা কিন্তু বিশ্লেষণ করার জন্য আমাদের মডেল ব্যবহার করা হয়। মানে মডেলে তো তথ্যগুলো থাকেই, বাস্তব ঘটনার ভিত্তিতে বিশ্লেষণ করা থাকেই। তাহলে ব্যবসায় যখন কোনো জটিল সিচুয়েশনে পড়ে, তখন তাকে সেই সব সমস্যা সমাধান করতে হয়, তাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়, তখন সে কী করতে পারে, মডেলটা ব্যবহার করতে পারে, এবং মডেল ব্যবহার করে একটি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয়। এরপর আসছে কার্যপ্রবাহ প্রদর্শন। এক্ষেত্রে মডেলে কাজের প্রবাহ প্রদর্শন করা হয়। অতঃপর কর্মীরা কার্যপ্রবাহ অনুযায়ী কাজ করে। এতে সফলতার সাথে কার্য সম্পাদন করে লক্ষ্যার্জন করা সম্ভবপর হয়। তারপর আসছে নির্ধারিত সময়ে কার্য সম্পাদনে সহায়তা। পণ্যের জীবনচক্র মডেলে উৎপাদন, কার্যারম্ভ এবং সমাপ্তির বাস্তব চিত্র প্রদর্শন করা হয়। এমতাবস্থায় কর্মীরা যথাসময়ে কার্যারম্ভ করে নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে পারে। এতে সময়মতো পণ্য ও সেবা পরিবেশন করা সম্ভবপর হয়। তাহলে এই যে মডেলটা দেখে কি করা যায়, পণ্যের জীবনচক্র মডেলে কিন্তু কি থাকে, কাজের শুরু শেষের একটা বাস্তব চিত্র প্রদর্শন করা যায় থাকে। এর ফলে এ থেকে কি করা যায়, এ থেকে একটা ধারণা নিয়ে নির্ধারিত সময়ে কাজগুলোকে সম্পাদন করা সম্ভব হয়। তারপর আসছে গুণগত মান রক্ষা। নিয়ন্ত্রণ মডেলের সাহায্যে নির্ধারিত মান অনুযায়ী কার্য সম্পাদন করে প্রয়োজনে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। ফলে গুণগত মান বজায় রেখে সময় মতো নির্ধারিত পরিমাণ পণ্য ও সেবা উৎপাদন করা সম্ভবপর হয়। তাহলে গুণগত মান রক্ষা করার জন্য কিন্তু আমরা নিয়ন্ত্রণ মডেলটা ব্যবহার করতে পারি, এবং এই নিয়ন্ত্রণ মডেল থেকে আমাদের এই গুণগত মানটা রক্ষা করা হলে ব্যবসার জন্য সেটা হবে খুবই একটা লাভজনক বিষয়, ভালো বিষয়, বা সফল হওয়ার একটি পন্থা এটি। সর্বশেষ আসছে কার্য সম্বন্ধীয় তথ্য। তথ্য মডেলে কার্য সম্বন্ধীয় তথ্যের
সকল উপাত্ত প্রদর্শিত হয়। এ সকল তথ্য উপাত্ত প্রতিষ্ঠান সতর্কতার সাথে বিবেচনা করে কাজ করে। এতে এই সিস্টেমটাকে সচল রাখা সম্ভবপর হয়। তাহলে এই কোনো একটা সিস্টেমকে সচল রাখতে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে কাজ করার ক্ষেত্রে তথ্য মডেল কিন্তু অনেক বেশি হেল্পফুল। এবং এই তথ্য কার্য সম্বন্ধীয় তথ্যটা আমরা যখন ব্যবহার করতে পারবো তখন যে কোনো কাজই আসলে গতিশীলভাবে সফলতার সাথে করা সম্ভব হবে। তো আমি যে আলোচনা করলাম এই আলোচনা থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে বিভিন্ন ক্ষেত্রে ব্যবসায়ে মডেল ব্যবহারের প্রয়োজনীয়তা অপরিসীম। মডেলে ব্যবহৃত উপাত্ত বা প্রতিকৃতি প্রদর্শন করে যে কোনো বিষয় সম্পর্কে ব্যবহৃত উপাত্ত বা প্রতিকৃতি প্রদর্শন করে একটা বাস্তব ধারণা লাভ করা সম্ভব হয়। এতে প্রতিষ্ঠানের পক্ষে যে কোনো জটিল সমস্যার খুব সহজেই সমাধান করা সম্ভব হয়। তাহলে এতক্ষণ ধরে আমরা যা পড়লাম, যা আলোচনা করলাম, তা থেকে আমরা বুঝলাম যে মডেল একটা ব্যবসা প্রতিষ্ঠানকে সফলভাবে চালানোর জন্য খুবই প্রয়োজনীয়। এরপর আমরা কি পড়ব? এরপর আমরা পড়ব মডেল উন্নয়নের পদ্ধতিসমূহ। আমার এই স্লাইডে এই উন্নয়নের পদ্ধতিসমূহ শুধুমাত্র দুটি নাম দেখাচ্ছে। এটি কিন্তু আসলে এতটাই সহজ না। এই উন্নয়নের পদ্ধতিগুলোকে সংজ্ঞা দিয়ে আলোচনা সহ উদাহরণ সহ দিয়ে দিতে হবে। মানে আলোচনা বা উদাহরণটা না দিলে এই পদ্ধতিগুলো আসলে সহজে বোধগম্য হয় না। এবং যারা এইসব ব্যাপারে জ্ঞানী ব্যক্তিরা মডেল গঠনের মাধ্যমে ভোক্তা আচরণকে অধিকতর অনুধাবনের জন্য সবসময় প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই মডেলগুলো কতগুলো চলকের মধ্যে সম্পর্ক দেখায়, যেমন অভ্যন্তরীণ ও বাহ্যিক শক্তি এবং ক্রয় সিদ্ধান্ত। এইরূপ মডেলগুলো ক্রয় পদ্ধতি, চলকগুলোর মধ্যে সম্পর্ক এবং সিদ্ধান্ত গ্রহণের সময় ভোক্তা আচরণের যৌক্তিক প্রবাহ প্রক্রিয়া দেখায়। কিন্তু তারপর আমাদের মনে প্রশ্ন আসে যে মডেলগুলো আসলে কিভাবে গঠিত হচ্ছে, কোন পদ্ধতিতে গঠিত হচ্ছে। এর জন্য এই যে আমি এখানে দুটি অ্যাপ্রোচ দেখাচ্ছি এই পদ্ধতির, এটা আসলে মিস্টার লেজার নামে একজন ব্যক্তি এই ভোক্তা আচরণের মডেল উন্নয়ন বা গঠনের দুটো অ্যাপ্রোচ ব্যবহার করার কথা বলেছেন। সেই দুটো অ্যাপ্রোচের কথাই আমি এখানে বলেছি। প্রথমটা হচ্ছে বিমূর্তন পদ্ধতি এবং আরেকটা হচ্ছে উপলব্ধিমূলক পদ্ধতি। প্রথমে আসছি বিমূর্তনমূলক পদ্ধতি। এই পদ্ধতি অনুসারে বাস্তব জীবন একটি মডেল দ্বারা আবিষ্ট বা বর্ণিত হয়। যদি কেউ বিমূর্তন পদ্ধতি ব্যবহার করে ভোক্তা আচরণ মডেল উন্নয়ন করতে চায়, তাহলে তাকে একটি নির্দিষ্ট ভোক্তা পরিস্থিতির অর্থ বাছাই, সংগঠিতকরণ এবং উদ্দীপক সম্পর্কিত ব্যাখ্যাকরণের মাধ্যমে অর্থপূর্ণ উপায়ে তা দিতে হবে। এটা হচ্ছে প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে তাকে বিদ্যমান নির্দিষ্ট ভোক্তা পরিস্থিতির মধ্যে সম্পর্ক খুঁজে বের করার চেষ্টা করতে হবে। তৃতীয় ধাপ তাকে এই সম্পর্কে বিশুদ্ধতা প্রমাণ করতে হবে, যা তিনি আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক স্টাডির মাধ্যমে করেছেন। যদি একবার যাচাইকৃত ফলাফল সত্য বলে প্রমাণিত হয়, তাহলে আচরণ প্রক্রিয়া ব্যাখ্যার জন্য তাকে আচরণ মডেল উন্নয়ন করতে হবে এবং সর্বশেষ ধাপে উন্নয়নকৃত মডেল প্রয়োগের প্রয়োজন হবে, কেননা বাস্তব জীবনে এটি কিভাবে কাজ করে তা দেখার জন্য। যদি কোনো ধরনের অনিয়ম দেখা যায়, তাহলে উন্নয়নকারী আরও যাচাইয়ের জন্য ভোক্তার সম্পর্ক পরিবর্তন বা মডেল পরিবর্তন করবেন। এই প্রক্রিয়া ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ প্রয়োগ ফলাফল
এবং যাচাই ফলাফল একই রকম না হবে, তাহলে কিন্তু এই বিবর্তন পদ্ধতিটা এতটাই সহজ না। এটা যেহেতু ভোক্তার সাথে কাজ করছে, প্রতিনিয়ত আসলে ভোক্তার চাহিদা, মনোভাব সব কিছুই পরিবর্তিত হয়। আর ভোক্তার সাথে এটা রিলেটেড বিধায়ে এটাকে কিন্তু অনেক বেশি সতর্কতার সাথে কাজ করতে হয়। এবং এখানে আমি আরেকটা কথা বলেছি, এই প্রক্রিয়া কিন্তু চলতেই থাকবে, যে আমি যে ধাপগুলো বললাম, যতক্ষণ না পর্যন্ত এই বাস্তবে প্রয়োগ করার ফলাফল এবং যাচাইয়ের ফলাফলটা একই রকম না হবে। তো এই হচ্ছে আমাদের বিমূর্তন পদ্ধতি। তারপর আমরা আজকে পড়ব উপলব্ধিমূলক পদ্ধতি। উপলব্ধি শব্দটা থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে কোনো কিছু একটা ধারণাকে আমরা উপলব্ধি করে নিলাম। যে আমি মনে করলাম হঠাৎ যে আমার, যেমন উপলব্ধিটা আমি যদি বাস্তব জীবনের সাথে আমি চিন্তা করি, যে হঠাৎ করে অনেক বৃষ্টি হচ্ছে, তো আমি বৃষ্টি হচ্ছে, তা আমি মনে করলাম যে আমি বাসায় একটা ফোন করি। বাসায় একটা ফোন করে আমি জিজ্ঞেস করি যে বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে বা ঘূর্ণিঝড়ের কোনো পূর্বাভাস। আমি মনে করো অফিসে আছি, বা তুমি মনে করো ইউনিভার্সিটিতে আছো, তোমার ক্লাসে আছো, বা তুমি তোমার কলেজে আছো, বা যে যেখানে আছি, যে বাসার সাথে বৃষ্টি ঘূর্ণিঝড় দেখে সে কী করলো, বাসায় একটা ফোন করলো। কেন ফোন করলো? সে উপলব্ধি করলো যে বাসায় কি কোনো প্রবলেম হচ্ছে, বাসার মানুষগুলো কি ওকে আছে, এরকম একটা উপলব্ধি। উপলব্ধিটা কিন্তু মানুষ নিজে থেকে করে নেয়, ঠিক আছে? তো এই ধারণাটা মাথায় রেখে আমরা এই উপলব্ধিমূলক পদ্ধতিটাকে পড়া শুরু করব। এবং আমাদেরকে মনে রাখতে হবে, মডেল উন্নয়নের এই উপলব্ধিমূলক পদ্ধতিটা কিন্তু বিমূর্তন পদ্ধতি থেকে আলাদা। এই পদ্ধতিতে মডেল ধারণাগত ভিত্তির নির্ভর করে উন্নয়ন করা হয়। এই পদ্ধতিতে মডেল উন্নয়নকারী যে সম্পর্কে মডেল গঠন করতে চান, সেই কতিপয় ভোক্তা পরিস্থিতি সম্পর্কে প্রথমে একটি দার্শনিক বর্ণনা বা বিবৃতি দেন। দ্বিতীয় ধাপে এই ধারণাগত ভিত্তির উপর নির্ভর করে একটি সাধারণ মডেল উন্নয়ন করেন। তারপর তিনি তার বিবেচনাকৃত পরিস্থিতির সাথে বিদ্যমান ভোক্তা সম্পর্কে উপযুক্ততা প্রকাশ করতে গবেষণার দায়িত্বভার গ্রহণ করেন। তারপর মডেলটি ভোক্তার বাস্তব পারিপার্শ্বিক অবস্থায় প্রয়োগ করা যা কতিপয় সম্পর্ক অন্তর্ভুক্ত করে থাকে, ঠিক আছে? এবং এই বাস্তব জীবনে এই মডেলের প্রয়োগ তাকে কতিপয় ফলাফল প্রদান করবে, যা তিনি তার উন্নয়নকৃত তত্ত্বের যাচাইয়ে ব্যবহার করতে পারেন এবং তার মডেলের ভিত্তি হিসেবে ব্যবহার করবেন। তাহলে এই বাস্তব জীবনেই মডেলের যে প্রয়োগ, এর ফলাফলটা কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? যদি তত্ত্বীয় বিবৃতির সাথে প্রয়োগকৃত ফলাফলে অনিয়ম দেখা দেয়, তাহলে মডেল উন্নয়নকারী তার তত্ত্বের পুনঃনিরীক্ষাপূর্বক সংশোধন করবেন এবং মডেলের ফলাফল পরিবর্তন করবেন। তাহলে এই যে উপলব্ধিমূলক একটা পদ্ধতি, এটা কিন্তু এটাও আমার আগেরটার মতো কতগুলো ধাপে ধাপে হয়েছে, এবং আমি চেষ্টা করেছি প্রত্যেকটা ধাপ তোমাদেরকে এখানে বলে দেওয়ার জন্য। তোমাদের কাজ হচ্ছে, যারা পাঠ্য বই সংগ্রহ করেছো তারা তো পাঠ্য বইয়ে এই দুটো পদ্ধতি পাবেই। যাদের কাছে পাঠ্য বই নাই, তাদের কাজ হবে আমি যে ধাপগুলো এখন পড়ানোর সময় বললাম, প্রথমত, দ্বিতীয়ত, তারপর এভাবে করে তোমরা এই ধাপগুলোকে খাতায় নোট আকারে লিখে ফেলবে। নোট আকারে লেখার পর তোমরা আবার এই লেকচারটাকে শুনবে, শুনে তোমাদের যে আলোচনাটা তোমরা লিখেছো তার সাথে তোমাদের পার্থক্যগুলো তোমরা খুঁজে পাবে। আর যাদের পাঠ্য বই আছে, তারা পাঠ্য বইয়ের প্রশ্নটা যদি থাকে, তাহলে অবশ্যই একবার পাঠ্য বইটাকে পড়বে। আমার আলোচনাটা এখন শুনছোই, আলোচনা শোনার পর পাঠ্য বইটাকে একবার বাসায় পড়বে। পড়ার পর তোমরা দেখবে যে দুটার সাথে হয়তো, যদি একই, তোমাদের কি পাঠ্য বই আছে এই মুহূর্তে আমি জানি না, তোমরা তো এক একজন এক এক রকম পাঠ্য বই কালেক্ট করতে পারো, কোনো সমস্যা নেই। যার কাছে যেই পাঠ্য বই থাকে, যদি আমারটার সাথে কোনো পার্থক্য তোমাদের মনে হয়,
তোমরা যদি বুঝতে না পারো, যেহেতু এই বিষয়টা কিছুটা জটিল, জটিল মানে হচ্ছে কিছুটা অন্যরকম, মানে একদম বানিয়ে লেখা সম্ভব না। তো তোমাদের কাজ হবে আমাকে খুব দ্রুত এই প্রবলেমগুলো আসলে বলা, কারণ এই প্রবলেমগুলো যদি তোমরা জমিয়ে রাখো তাহলে সে তোমাদের জন্যই সমস্যার একটা কারণ হয়ে দাঁড়াবে। এই সমস্যাগুলো জমিয়ে রাখলে আরো বড় সমস্যা আকার সে দেখা দিবে। আর আরেকটা বিষয় হচ্ছে, এখানে দেখো আমি মাঝে মাঝে কিন্তু তোমাদেরকে বলি যে ভোক্তা আচরণ, তারপরে হচ্ছে বাজারজাতকরণ গবেষণা, এই বিষয়গুলো কিন্তু আমরা পয়েন্ট জানলেও সবসময় বানিয়ে লিখতে পারবো না। যেমন মডেল উন্নয়নের যে পদ্ধতি দুটো আমি এখন আলোচনা করেছি, তোমাদেরকে যদি তোমাদের বন্ধুরা পরীক্ষার হলে তোমার যদি ধরো প্রশ্নটা এসেছে, বন্ধুকে জিজ্ঞেস করলাম মডেল উন্নয়ন পদ্ধতিগুলো কি, সে তোমাকে উন্নয়নের পদ্ধতির নাম দুটো বলে দিতে পারবে। কিন্তু তোমার যদি এটা সম্পর্কে কোনো আইডিয়া না থাকে, তোমার পক্ষে কিন্তু এটা অ্যান্সার করাটা কঠিন হয়ে যাবে। এ কারণেই আমি বলছি, যারা তোমরা 4th ইয়ারে আছো, তোমাদের এই মার্কেটিংয়ের কিন্তু অনেকগুলো কোর্স আছে এই ইয়ারে। তোমরা এই কোর্সগুলোর মধ্যে দেখবা যে কিছু কিছু কোর্স আছে খুব সহজ, তোমরা চাইলেই পরীক্ষার আগে মোটামুটি পড়ে প্রিপারেশন নিতে পারবে। আবার তোমরা দেখবে যে কিছু কিছু কোর্স আছে যেগুলো এভাবে করে সম্ভব হবে না, তখন তোমাদেরকে কী করতে হবে, তখন তোমাদেরকে এগুলোকে ভালোভাবে পড়ে প্রিপারেশন নিতে হবে ভালো নাম্বার পাওয়ার জন্য। তো আমি তো একই কথা প্রায় বলি তোমাদেরকে, 4th ইয়ারে যারা আছো তাদেরকে আমি প্রায় বলি যে তোমরা এই ক্লাসগুলো মন দিয়ে করো। শুধু আমার ক্লাস না, যতগুলো টিচার তোমাদেরকে ওনারা ক্লাস নিচ্ছেন, টিচাররা কিন্তু প্রত্যেকটা টিচার কষ্ট করে ক্লাস নিচ্ছেন। সেটা ভিডিও রেকর্ডের ক্লাস হোক, জুম আইডির মাধ্যমে ক্লাস হোক, যেভাবেই ক্লাস হোক, তোমরা যেমন এই নতুন পদ্ধতিটার সাথে ইউজ টু না অনলাইন ক্লাস, আমরাও কি ইউজ টু? আমরাও কি অনলাইনে সবসময় আগে ক্লাস নিয়েছি? আমরাও তো ক্লাস নিইনি। আমাদেরকেও প্রতিনিয়ত নতুন নতুন পদ্ধতির সাথে খাপ খাওয়াতে হচ্ছে নিজেদেরকে। ঠিক তেমনিভাবে আমি জানি তোমাদেরও অনেক সমস্যা হচ্ছে, তোমরাও অনেকে খুব স্বতঃস্ফূর্তভাবে এই প্রবলেমগুলো সলভ করে আমাদের সাথে আছো, এবং তোমাদের এই সাথে থাকাটা কিন্তু আমার জন্য অনেক বেশি অনুপ্রেরণা। তো যাই হোক, তোমাদের যদি এই পড়ার মধ্যে কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই আমাকে জানাবে। তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো বা ইনবক্সে জানাতে পারো। আজকের ক্লাস এতটুকুই, তোমাদের জন্য রইল শুভকামনা। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।